সোলারে যাওয়া ছাড়া এই দেশের কোনো বিকল্প নাই। আমি এজ এ বিএসআর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এটা কমপ্লিটলি এটা পলিটিক্যাল ইকোনমি। এই জায়গাগুলোতে পলিটিক্যালি ডিসিশনটা হচ্ছে নিতে হয়। মোরলেস 50-60% কিন্তু চলে গেছে ভালো ভালো দেশগুলোতে। সেই তুলনায় বাংলাদেশে এত পিছিয়ে কেন? বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে আমার নিজের জায়গায়, নিজের জন্য, সেখানে কিন্তু আপনি ভর্তুকি তো দিচ্ছেনই না, উল্টা আরও ট্যাক্স বসিয়ে দিচ্ছেন। এই যে একটা দ্বিচারিতা নীতি, ন্যারেটিভ তৈরি করে ফজল কবির সাহেব আসলে একটা বড় ধরনের ডিজাস্টার কিন্তু পাওয়ার সেক্টর করে গেছে। আরপিসিএল যে প্রজেক্টটা 2 বছর বসিয়ে রেখে ওনাদের 1700 কোটি টাকা দেওয়া লাগছে। কিন্তু তাহলে এই টাকাটা কি জনগণের? আপনার টাকা, আমার টাকা। খুব সহজে এআই দিয়ে পরীক্ষা করা যায় এবং আলটিমেটলি প্যানেল সাইজটা কী হওয়ার কথা, কতটুকু জেনারেট কথা অটোমেটিক চেক করে নিতে পারে। টাইমস বিজনেসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, বাংলাদেশ আসলে সৌর বিদ্যুতে পিছিয়ে থেকে যে কি বিপদে পড়েছে, এই যে এক একটা জ্বালানি সংকট আসে, আমরা তার দ্য ফেসেস আমরা দেখতে পাই। তো বর্তমান সরকার হচ্ছে যে খুব দ্রুত পলিসিগুলো রিফর্ম করে যে 10,000 মেগাওয়াট পর্যন্ত আপনার 2030 সালের মধ্যে সৌর বিদ্যুৎ থেকে অ্যাচিভ করার একটা গোল হাতে নিয়েছে। বৃহস্পতিবার বিদ্যুৎ মন্ত্রী একটা হিন্ট দিয়েছেন যে সব ধরনের যে ইকুইপমেন্ট, মেজর ইকুইপমেন্টগুলো, সেগুলো ডিউটি ফ্রি করা হবে। ইনভেস্টরদেরকে 5 বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হবে, যাতে এই গোলগুলো আপনার অ্যাচিভ করা যায়। তো স্টুডিওতে আমার সঙ্গে আজকে আছেন এই খাতের যারা উদ্যোক্তা, বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মোস্তফা আল মাহমুদ। আমরা তার কাছ থেকে সৌর বিদ্যুতের যে সংকট কি ছিল, এখন কি, বা সরকারের এই পরিকল্পনা আসলে কতটা বাস্তবায়ন হতে যাচ্ছে, সব কিছুই শুনবো, তাদের প্রস্তুতি সম্পর্কে। মাহমুদ ভাই, স্বাগতম। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ আজকে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার চমৎকার সাবজেক্ট নিয়ে আজকে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমরা অবশ্যই দর্শকদের এবং শ্রোতাদের জন্য যতটুকু সম্ভব পরিচ্ছন্ন আইডিয়া আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড থেকে যদি আসি, যে অনেক দিন ধরেই আসলে আমরা শুনে আসছিলাম যে রিনিউয়েবল খুব দরকার, সভা সেমিনার, কিন্তু আসলে দ্য ফ্যাক্ট ইজ বাংলাদেশে আসলে 3%ও যে সোলার থেকে আসে না। তো এর কারণটা আসলে কি? প্রত্যেক মানুষের, সাধারণ নাগরিকের কিন্তু একটাই প্রশ্ন, যে যেখানে সারা পৃথিবী আপনার এনার্জি ট্রানজিশনের দিকে যাচ্ছে, অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে, এবং গোটা পৃথিবীতে কিন্তু আজকে যদি আপনি অনলাইনে গুগলে চেক করে দেখেন যে টোটাল এনার্জির কিন্তু 34% কিন্তু ইতিমধ্যেই আপনার নবায়নযোগ্য জ্বালানিতে কিন্তু ধাবিত হয়েছে। আর সেক্ষেত্রে যেখানে কিছু কিছু দেশের 97%, কিছু 100%, কিছু কিছু দেশে মোরলেস 50-60% কিন্তু চলে গেছে ভালো ভালো দেশগুলোতে। সেই তুলনায় বাংলাদেশে এত পিছিয়ে কেন? এটা এত চমৎকার একটা ন্যারেটিভ যে সাজিয়েছে লম্বা সময়, যে ফসিল ফুয়েল লবিজ, লবিজ গ্রুপ, যে আলটিমেটলি তারা সুন্দর বক্তব্য রেখেছে, কিন্তু আলটিমেটলি কাজের ক্ষেত্রে করে না। কারণ হচ্ছে কি, এখানে একটা ক্রিম ছিল, যে ক্রিমটা ভেরি সুইট, যে এবং খুব সহজেই এখানে ক্রিমটা খাওয়া যেত। যেমন একটা পাওয়ার প্ল্যান্ট যদি কেউ পেত, সহজেই সেটাকে ইনস্টল করা, এবং মেশিনগুলো আপনি জানতে হবে, একটা পাওয়ার প্ল্যান্টে বেসিক্যালি জেনারেটর থাকে, আর ফুয়েলটা আপনাকে ইনজেক্ট করলে কিন্তু পাওয়ার প্ল্যান্ট হয়ে যায়। খুব বেশি যে এটা বড় মাপের যে এই বিশেষ করে যে আমরা ক্যাপটিক পাওয়ার বলি, অথবা আমাদের পিকিং প্ল্যান্ট বলি, অথবা রেন্টাল বলি, এগুলো কিন্তু খুব বেশি এই মানে কমপ্লিকেটেড পাওয়ার প্ল্যান্ট ছিল না কিন্তু। যার কারণে এই যে মজাটা, এই মজার কারণেই আপনার হচ্ছে যে এই ন্যারেটিভ তৈরি হয়েছে যে আসলে বাংলাদেশের জন্য জায়গার সমস্যা, বাংলাদেশে রেডিয়েশন প্রবলেম, বাংলাদেশে সোলার ভালো কাজ করবে না, এসবকে সাজিয়ে তারা হয়তো অফিসিয়ালি তারা এটাকে অ্যাচিভ করেছে, আর পাবলিকের কাছে কিন্তু নবায়নযোগ্য জ্বালানি দরকার 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 এটা সাজিয়েছে। এই কারণে আপনি লম্বা সময় কিন্তু কথার মধ্যে থেকে গেছে, কিন্তু নবায়নযোগ্য জ্বালানি আজ পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারি নাই। মেজর ইকুইপমেন্টগুলো সেগুলোতে যদি ডিউটি ফ্রি করে দেওয়া হয়, একটা হিন্টস বিদ্যুৎ মন্ত্রী দিয়েছেন। এই ক্ষেত্রে একটা সোলার পাওয়ার আমরা যদি বলি যে একটা ফ্যাক্টরি তার রুফটপে করতে যাচ্ছে, সেক্ষেত্রে তার যে মূলধনী বিনিয়োগটা কত % কমে আসবে?
দেখুন এখন কিন্তু গার্মেন্টস সেক্টরে তারা কিন্তু ক্যাপিটাল মেশিনারি হিসেবে কিন্তু তাদের ইন্ডাস্ট্রিয়াল আইআরসি দিয়ে এবং এই 1%-এ টোটালি প্রজেক্টটা কিন্তু তারা আনতে পারছেন, যার কারণে কিন্তু দেখেন আপনি কিন্তু সবগুলো এই টেক্সটাইল গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেক্টরে কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে গেছে। যতটুকু আমরা দেখছি এখন সোলার হচ্ছে সেটা কিন্তু শুধু এই কারণে, মানে গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভ কিন্তু এখানে এক্সট্রা কিন্তু নেই, শুধুমাত্র একটা ইনিশিয়েটিভ তারা নেট মিটারিং গাইডলাইন করেছে এবং এই পলিসির আওতায় ফ্যাক্টরিগুলো যেহেতু তারা 1% ডিউটিতে পাচ্ছে এবং তারা চিপেস্ট এনার্জি রিসোর্স মনে করে এবং কমপ্লায়েন্স ইস্যুতে, আপনি জানেন যে গ্লোবালি যে গার্মেন্টস সেক্টরে তারা যদি তাদের পণ্য কিনতে হয় বিক্রি করতে হয় তাহলে আপনার নবায়নযোগ্য জ্বালানি থেকে তাদের জ্বালানি ব্যবহার করতে হবে, সেই কারণে কমপ্লায়েন্স ইস্যুতে গার্মেন্টসগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে এবং করছে। ঠিক একই কাজটা যদি সকল সেক্টরে করা হয় তাহলে কিন্তু পাবলিকের কিন্তু তাদের প্রয়োজনেই, যখন তারা ডিজেল পাচ্ছে না বা তেল পাচ্ছে না এবং সংকট দেখা দিবে, অলরেডি দিয়েছিল, সেটাকে সামনে রেখে অটোমেটিক্যালি কিন্তু সেটা গ্রো করবে। তো আমার ধারণা যে গভর্নমেন্ট যদি, আমি যদি স্পেসিফিক কয়েকটা বিষয় বলি যেগুলো আপনার সরকার যদি সহজে করে ফেলে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু একটা বড় ধরনের আমরা গেইন কিন্তু এখানে পাবো। আমি যেটা বলতে চাচ্ছি, প্রথমত আমরা বলেছি পরিষ্কারভাবে যে সরকারও কিন্তু আজকে কিন্তু মন্ত্রী মহোদয় হিন্টস দিয়েছে, সেটা হচ্ছে বিশেষ করে আমরা সোলার প্যানেলের সাথে সংশ্লিষ্ট সবগুলো, সোলারের ইনভার্টার লাগে, আপনার হচ্ছে স্ট্রাকচার লাগে, ক্যাবল লাগে, এই যে জিনিসগুলো যে কটা আইটেম লাগে সবগুলোকে আপনার 0% একটা সময়ের জন্য, আমরা বেশি সময় যাচ্ছি না, যে আপনার নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ হয়ে যাক, পরে আবার যত দরকার হলে এখানে সরকার ট্যাক্স বসিয়ে বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করে অথবা অন্য কিছু করতে পারে। আপাতত এটা ডিউটিটা ফ্রি করে দিয়ে মানুষের সহজলভ্য যেন হয়ে যায় এবং সহজে যেন আমদানি করে তারা সোলার সিস্টেম বসাতে পারে, এনার্জি জেনারেট করতে পারে, সেই ব্যবস্থা করা। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সাথে যেহেতু আপনি স্টোরেজটা একটা ইম্পর্টেন্ট, স্টোরেজ ফেসিলিটিটাও আপনাকে ব্যাটারি এটাকে ডিউটি মুক্ত ফ্রি করতে হবে। সাথে আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর আছে যেটাকে আমরা ইগনোর করতে পারি না অথবা নেগলেক্ট করতে পারি না, সেটা হচ্ছে আপনার ইরিগেশন পাম্প এবং পাম্পের সংশ্লিষ্ট যা লাগবে সেটাকেও করতে হবে, কারণ আপনার প্রায় 17 লক্ষ পাম্প কিন্তু ডিজেল চালিত, আর ডিজেল আপনি জানেন যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ট্রান্সপোর্টেশনে, তারপরেই কিন্তু ইউজ হচ্ছে আপনার ইরিগেশনে। এটা যদি আমরা রিপ্লেস করে ফেলতে পারি তাহলে কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট আমরা করতে পারি। আমরা একটা সাধুবাদ জানাই যে সরকার ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত ইমিডিয়েটলি নিয়ে ফেলেছে, সেটা হচ্ছে আপনার জানি স্কুল কলেজ ইউনিভার্সিটি বাসের জন্য কিন্তু যারা ইভি নিয়ে আসবে তারা ট্যাক্স ফ্রি করে দিয়েছে এবং আবার আপনার পাবলিক ক্ষেত্রেও কিন্তু 15%-এর সম্ভবত কিছু কিছু ক্ষেত্রে নিয়ে আসছে। এটাকে আসলে আর একটু মানে সিস্টেমেটিক যদি একটা পলিসি তৈরি করে দেওয়া যায় যাতে করে ব্যবসাটাকে দ্রুত গ্রো করে এবং রিপ্লেস হয় দ্রুত বাসগুলো, নতুন যে একটা বাসে যদি আসে সে যদি ইভিতে চলে আসে তাহলে অটোমেটিক্যালি কিন্তু ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের যে ডিজেলের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু অটোমেটিক্যালি কমে আসবে। এই কারণে এই ট্যাক্সের প্রথম পর্বটা আমার মনে হয় যে এই জুন পর্যন্ত সরকারের ওয়েট করতে যাচ্ছে কেন, সেটাও আমার একটা প্রশ্ন। কেন দরকার? এটা তো এই জন্য তো কোনো আপনার একটা পার্লামেন্ট বসার দরকার নাই, এই জন্য তো আপনার কোনো আইনও করা দরকার, এটা তো গভর্নমেন্টের ক্যাবিনেটই পারে। আমার মনে হয় যে এই কাজটা ইমিডিয়েটলি করে ফেলা দরকার। হয়তো মন্ত্রী মহোদয় বলছেন যে জুনে একটা পলিসি নিয়ে ফ্যান্টাস্টিক, আর অন্যান্য ক্ষেত্রে পলিসি নিয়ে আসার কোনো সমস্যা নাই, বাট যেটা সহজেই সরকারের পক্ষে সম্ভব, যেটা করতে পেরেছে ইভি বাসের ক্ষেত্রে, তো ওয়াই নট আপনার বিএসএস সোলারের ইরিগেশনের ইকুইপমেন্টগুলো প্লাস হচ্ছে আমাদের সোলারের প্রজেক্টগুলো এই ট্যাক্স ফ্রি ইমিডিয়েটলি করে দেওয়া। এটা হলে তো অটোমেটিক একটা জোয়ার চলে আসে এবং ক্রমান্বয়ে কিন্তু আপনার হচ্ছে যে সম্প্রসারণ হচ্ছে। আমি একটা কথা যেভাবে বলতে চাই, দেখুন যে আমরা নবায়নযোগ্য বিশেষ করে সোলারে যাওয়া ছাড়া এই দেশের কোনো বিকল্প নাই। আমি এজ এ বিএসআর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এটা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ আজকে হয়তো হরমুজ প্রবলেম, ইরানে ইউরোপ প্রবলেম, কিন্তু এরকম আগেও হয়েছে, আরও হবে কিন্তু। আর আপনার শেষ কথাটা কি, সারা বিশ্ব জেনে গেছে যে আলটিমেটলি ফসিল ফুয়েল কিন্তু শেষ হচ্ছে এবং এটা নিয়ে আর নতুন করে চিন্তা করার সুযোগ নাই, সবাই ট্রানজিশনে চলে যাচ্ছে। আপনি ইন্ডিয়ার মতো দেশ প্রায় 2.5 লক্ষ মেগাওয়াট কিন্তু নবায়নযোগ্য জ্বালানি থেকে তারা নিয়ে আসে। পাকিস্তান 2 বছরে 55,000 মেগাওয়াট, মানে কল্পনা করতে পারেন আপনি। এটা আমার মুখের কথা বলা দরকার না, আপনি গুগলে ক্লিক করেন, এখন তো যে কোনো তথ্য তো আপনাকে বিভ্রাট করা বা আপনার চেঞ্জ করার কোনো সুযোগ নাই, সবাই তথ্য পেয়ে যায়। তো যেখানে 2-3 বছরের মধ্যে তারা এত বড় অ্যাচিভমেন্ট করতে পারলে, আমাদের জন্য 10,000 মেগাওয়াট কিছুই না বাংলাদেশের জন্য। তবে ওই ন্যারেটিভগুলোকে সরকার কিন্তু শক্ত হাতে দমন করতে হবে। সরকারের একটাই বড় চ্যালেঞ্জ যে ওই শক্তিশালী গ্রুপ কিন্তু এখনও সেখানে আছে
যারা বিশেষ করে পলিসি মেকিংয়ের সাথে সংশ্লিষ্ট, এখানে একটা ছোট্ট গুতা লাগে বা একটু খুচা লাগিয়ে কিন্তু বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। এই জায়গাতে সরকারকে একটু শক্ত হাতে আপনাকে দমন করতে হবে এবং এই এনার্জি ট্রানজিশনকে স্মুথ করতে হবে। এবার আমরা একটু যে সোলার ইকোনমিক্সে যদি আসি, যে ফর এক্সাম্পল এই যে 10,000 মেগাওয়াটের যদি সোলার আমাদের করতে হয় ন্যাশনালি, তখন এখানে আসলে মূলধনী বিনিয়োগ কেমন লাগবে, আর এটি যদি আমরা ফসিল ফুয়েলে এই ক্যাপাসিটি অ্যাচিভ করতে চাই সেখানে কেমন বিনিয়োগ করা লাগবে? আপনি দেখুন, আমি একটা হিসাব আপনাকে দিই, খুব সিম্পল। আমরা 1 মেগাওয়াট ডিজেল চালিত জেনারেটর যদি আমরা বসাই, আপনার এই বিল্ডিংয়ে নিশ্চয়ই আছে, এটা কিন্তু অনেক অনেক বিল্ডিংয়ে কিন্তু 1 মেগাওয়াট আছে, বেশিও আছে। এই 1 মেগাওয়াট যদি আমি রাউন্ড দ্য ইয়ার 365 দিন চালাই এবং 80% ইফিসিয়েন্সিতে, তাহলে আমার টোটাল 25 কোটি টাকার বর্তমান বাজার মূল্যে তেল লাগবে। ওকে, ভেরি সিম্পল। ঠিক এই জন্য আমাকে 80 লাখ বা 85 লাখ ইউনিট বা কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ দিবে। আপনার কথাটা বুঝতে পেরেছেন? ঠিক সমপরিমাণ বিদ্যুৎ যদি আমি সোলার থেকে নিতে চাই, তাহলে আমাকে শুধুমাত্র 5 মেগাওয়াট সিস্টেম বসাতে হবে। তাহলে আমার 1 বছরের যে বিনিয়োগ, মানে তেলের বিনিয়োগ, আমি পুরো 20 বছরের বিনিয়োগের সমান কিন্তু আপনার। ওকে, আপনার কথা বুঝতে পারছেন? তার মানে এই 20 বছর কিন্তু আমার আর কোনো জ্বালানি কিনতে হচ্ছে না। আচ্ছা, এই জায়গাটাতে যে এই আপনার 1 মেগাওয়াটের যে আপনার হচ্ছে ডিজেল জেনারেটরটা, সেখানে আপনার যে মূলধনী বিনিয়োগ যা লাগবে, 5 মেগাওয়াটের যে সোলার সেটআপ, স্টোরেজের সুবিধা সম্ভব হচ্ছে নিশ্চয়ই। স্টোরেজ লাগবে না, এখানে আমি স্টোরেজ ছাড়াই বলছি, কারণ জ্বালানি তো জ্বালানি ইটসেলফ জ্বালানি যতটুকুই হয়, এটা তো আপনার ট্রান্সফর্মের না। হ্যাঁ, আবার জ্বালানি স্টোরেজ করলেন, এটা আপনার আলাদা একটা হিসাব। আপনি এখনও যদি বিদ্যুৎ আপনি স্টোরেজ করতেন, আলাদা হিসাব, ওটা তো একসাথে হবে না। অর্থাৎ জ্বালানি ইটসেলফ যে আপনার প্রডিউস করতে গিয়ে আপনি এই 20 কোটি টাকা লাগবে কিন্তু, বা 25 কোটি টাকা লাগবে 1 বছরের সমান সমান আর কি। এই জায়গাটাতে একটা বড় ধরনের, তার মানে হচ্ছে 1 বছরে আমি জ্বালানির পেছনে যে টাকা খরচ করব, সেই খরচটা যদি আমি একবার করি 20 বছর আমাকে আর 20 বছর আমার তখন আর জ্বালানির খরচ করতে হচ্ছে না। ডিলে ইজ কস্টলি। আমরা কিন্তু ওইদিকে চলে যাচ্ছি কিন্তু আলটিমেটলি। দেখেন আপনার এই যে ক্রাইসিসে যদি কথা আমাদের 60% যদি ইভি থাকতো বা 50% যদি ইভি থাকতো, আমাদের স্মুথ মুভমেন্ট হতো, তেলের ক্রাইসিসে কেউ বাধা দিতে পারতো না। আমার যদি 4-5 হাজার মেগাওয়াট যদি দিনের বেলা গ্রিড থাকতো, তাহলে দিনের বেলা ইন্ডাস্ট্রিতে আমার সাফার করতো না। এই জায়গাগুলোতে কিন্তু আহামরি কিছু না, বাট সরকার এটাকে কোনোভাবেই করতে। আরেকটা জিনিস আপনাকে বলতে হবে পরিষ্কার, যে পাওয়ার সেক্টর ওর এনার্জি সেক্টর, এটা কিন্তু আপনার নর্মাল ইকোনমি না। আপনার আমার যে ডেইলি ইকোনমি, যেটা আপনার বাড়ি ঘরে ইউজ হয় বা আমরা যে সাধারণ জীবনযাপন করি, সেই ইকোনমি, এটা কমপ্লিটলি এটা পলিটিক্যাল ইকোনমি। কারণ এটা ডিসিশন হচ্ছে পলিটিক্যালি। রাজনীতি আপনাকে রাষ্ট্র ব্যবস্থাপনায় আপনার জ্বালানিকে নিয়ন্ত্রণ করে, কারণ এটা পারচেজ বায়ার হচ্ছে, একমাত্র বায়ার হচ্ছে সরকার, বিদ্যুতের বায়ার হলো সরকার, জ্বালানি বাই করে সরকার। এই জায়গাগুলোতে পলিটিক্যালি ডিসিশনটা হচ্ছে নিতে হয়। যার কারণে এই দীর্ঘদিন আপনাকে পলিটিক্সকেই এই দোষটা দিতে হবে, তারা আসলে এই দূরদর্শিতা দেখায়নি এবং করতে পারেনি। যার কারণে কিন্তু আজকে কিন্তু আমরা একটা বড় ধরনের ধাক্কা খাচ্ছি। আজও এই কমপ্লিটলি পলিটিক্যালি ডিসিশন হলেই কিন্তু, যেমন আমরা কি বলছি, আমি একটু আগে বললাম ট্যাক্স ইস্যু, আমি এরকম যদি স্পেসিফিক 11টা পয়েন্ট বলি, তাহলে পুরো সিস্টেমটা কিন্তু অটোমেটিক্যালি মুভ করবে। এর জন্য সরকারকে কিন্তু আহামরি ব্যয় করতে হবে না। আপনার আজকে যে প্রোগ্রামটা করেছে বেজাতে, ভেরি নাইস। এই এটিকে এক্সপ্লেনাইট করুক। একটা প্রজেক্ট নিয়ে তারা শুরু করতে যাচ্ছে, ফাইন, বাট আরও 10টা একসাথে শুরু করতে পারে। কারণ আমরা যদি 1 বছর লাগে, তো 10টা সাইমালটেনিয়াসলি করলে কিন্তু আমার 1 বছরেই শেষ হয়ে যাবে। আর যদি একটা করে করি, তাহলে আমরা 1 বছর 10 বছর লাগবে। এই জায়গাটা কিন্তু সরকারকে বুঝতে হবে। হয়তো একটা শুরু করে পাইলটিং করছে, ফাইন, বাট আরও আমার মনে দ্রুত শুরু করা দরকার। আর অন্য জায়গাগুলোতে, যেমন আমি আপনাকে বলি, প্রথমত এই আমরা ট্যাক্স ইস্যুটাকে 5 বছরের জন্য ইমিডিয়েটলি রিবেট করে দেওয়া, 0 করে দেওয়া। সেকেন্ড পয়েন্ট, ইমিডিয়েটলি সরকারকে ডিসিশন নিতে হবে যে আমার শুধুমাত্র সোলারের জন্য, নট ওই 96টা প্রোডাক্ট যে আপনার বাংলাদেশ ব্যাংকে যে রিফাইন্যান্সিং স্কিম আছে, এরকম না, শুধু সোলারের জন্য আপনার অ্যাটলিস্ট একটা বাল্ক একটা নির্ধারিত অ্যামাউন্ট 5% সুদে ইন্টারেস্টে 10 বছর কমপক্ষে মেয়াদি ঋণটা, যেটা ইটকল যেভাবে দিচ্ছে, সেটাকে এনশিওর করা। এই দুটো কাজ করলে কিন্তু অটোমেটিক্যালি জনগণই কিন্তু ধাক্কা দিয়ে নিয়ে যাবে। তৃতীয় নম্বর যে বিষয়টা আমরা চাচ্ছি, সেটা হলো যে খুব সহজেই, সে ধরেন আপনার বাসায় বা আপনার গ্রামে একটা বাড়ি আছে,
অথবা আপনার জায়গা শহরের আশেপাশে কোথাও একটা জায়গা আছে, অথবা আপনার রুফ আছে একটা বড়, কিন্তু আপনি ইউজার না, আপনার হয়তো ধরেন 1 কিলোওয়াট লাগে, বাট আপনার কাছে টাকাও আছে, জায়গাও আছে। তো গভর্নমেন্ট যদি এই সুযোগটা আপনাকে করে দেয় যে ভাই ঠিক আছে তোমার জায়গা আছে, টাকা আছে, তুমি সোলার লাগিয়ে দাও 1 মেগাওয়াট, 1 মেগাওয়াট লাগা দেওয়ার পরে আপনি হয়তো 100 কিলোওয়াট ইউজ করলেন, বাকিটা গ্রিডে দিয়ে দিলেন, সরকার এটা এই যে বাল্ক রেট যেটা আছে সরকারের, এটা এই অনুযায়ী দিয়ে দিবে, তাহলে কিন্তু বড় একটা বিনিয়োগ কিন্তু এখানে কিন্তু সারা দেশ থেকে কিন্তু চলে আসবে, বাইরে থেকে চলে আসবে। কি কারণে চলছে যে ওপেক্স মডেল বলা হচ্ছে, ওপেক্স মডেলটা একটু ভিন্নতা আছে, কিন্তু ওপেক্সের হয়েছিল যে আপনার ব্যবহার থাকতে হবে 100%, বেশি করতে পারবেন না। কিন্তু আপনি 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 যেমন আপনি আমার ব্যবহার ফ্যাক্টরিতে ব্যবহার আছে 1 মেগাওয়াট, আমি 1 মেগাওয়াটে বসাতে পারবো, বাট আমি এই যে একটা সমস্যাটা যে আমার ব্যবহার নাই, টাকা আছে, জায়গা আছে, তো ওই লোকটাকে আপনি সুযোগটা করে দেন, তাহলে একটা বড় বিনিয়োগ কিন্তু এখানে চলে আসবে। একটা ইভেন আপনার যদি বাইরে অনেকের কাছে টাকা থাকে, অথবা আমি যদি আমার ফ্যামিলির কাছে বাইরে আমার 5 জন থাকে, ওদেরকে বলবো যে ভাই আমি 1 মেগাওয়াট বসালে বছর আমি 15 লাখ ইউনিট বিদ্যুৎ পাবো, 15 লাখ যদি আমি 8 টাকা করে বেশি, আমার এটা হ্যাঁ একটা বাল্ক অ্যামাউন্ট হবে, সে কিন্তু যে কোনো মূল্যে কিন্তু টাকাটা ম্যানেজ করে কিন্তু এটা বসাই দেবে। কিন্তু তাহলে হবে কি যে আমার সরকারি কিন্তু এখানে বিনিয়োগ লাগলো না, এই কাজটা কিন্তু সহজেই সরকার করতে পারে। বাট আলটিমেটলি হয়েছে কি, যে বললাম যে এটা পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যালি ডিসিশনটা নিতে হবে, এই জায়গাটাতে হচ্ছে। এখন পর্যন্ত যে আপনার আইপিপি যারা আপনার ধরেন যে কমার্শিয়ালি যারা সোলার পাওয়ার প্ল্যান্ট করছে, যে বিপিডিবি কে সাপ্লাই দেওয়ার জন্য, তাদের ইকুইপমেন্ট গুলো কি ডিউটি ফ্রি? তো এখনো আগের সিস্টেমই রয়েছে, যে গভর্নমেন্ট যখন পিডিবি যখন কোনো প্রজেক্ট করছে, পিডিবি একটা পাওয়ার প্ল্যান্ট হলেই ওই জায়গাতে অ্যাজ পার 181 যে এসআরও আছে, এই এসআরও অনুযায়ী সকল পাওয়ার প্ল্যান্ট কিন্তু শতভাগ ডিউটি ফ্রি, কিন্তু মানে ফুল সেট আপ। যখন আমি অপেক্স করতে যাব, আমার নিজের টাকায় আমি বসিয়ে দিয়ে আমার একটা ফ্যাক্টরি বিল্ডিং অথবা আমার বাসা বিল্ডিংয়ে, সেখানে কিন্তু ট্যাক্স ফ্রিটা নাই। এই প্রবলেম তো এই জায়গায় যে আপনি বিদ্যুতে ভর্তুকি দিচ্ছেন প্রতি ইউনিটে 5 টাকা করে, আর আমি যখনই বসায় বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছি আমার নিজের জায়গায় নিজের জন্য, সেখানে কিন্তু আপনি ভর্তুকি তো দিচ্ছেনই না, উল্টা আরও ট্যাক্স বসিয়ে দিচ্ছেন। এই যে একটা দ্বিচারিতা নীতি, এটা তো প্রবলেমটা, এই জন্যই সম্প্রসারণটা হচ্ছে না। আপনাকে ফ্যাসিলিটেট করতে হবে। 10,000 মেগাওয়াটের যে প্ল্যান, সেখান থেকে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে যে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার যে সোলার ইউনিট, তার পোর্শন কত দাঁড়াবে বলে আপনার ধারণা বাস্তবে? আপনি এখানে হচ্ছে কি, সবগুলো সেগমেন্টে কিন্তু কাজ করতে হবে। এক জায়গা থেকে কাজ করলে শুধুমাত্র যে আসবে তা না। প্রথমত আমি যদি বলি, আপনি ট্যাক্স ফ্রি এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস দেওয়ার সাথে সাথেই একটা বড় মুভ হবে। ট্রাস্ট মি, যে আমার ধারণা যে এখানে অ্যাটলিস্ট 4-5 হাজার মেগাওয়াট একটা 2 বছরের মধ্যে চলে আসবে, যদি শুধু মুভটা দেওয়া যায়। যে আপনার ব্যাংকে গেলে টাকা পাওয়া যাবে খুব সহজেই, এটার জন্য আহামরি যে ইটকো যেরকম 100% গ্যারান্টি চায় সেটা লাগবে না। অন্যদিকে আপনার হচ্ছে যে এই ট্যাক্সগুলো মুকুব আছে, তখন প্রত্যেকের জায়গা থেকে বাসার ব্যাটারি সহ তার নিজের বিদ্যুৎ সে করে ফেলবে, ফ্যাক্টরিগুলোতে করে ফেলবে। এটা একটা বড় মুভ হবে। আমার ধারণা যে এখান থেকেই 5,000 মেগাওয়াট চলে আসবে। সেকেন্ডারি অন্য অপশনগুলো তো থাকতে হবে, যেমন আপনি লার্জ স্কেলের প্রজেক্ট ছাড়াও সাস্টেইনেবল কিন্তু গ্রোথ তৈরি করা যাবে না। সেক্ষেত্রে ওনারা যে এমপিপি যেটা পলিসির মধ্যে আছে এখন, আমার কাছে চমৎকার লেগেছে, এটা হবে। বাট এখানে একটু এই দীর্ঘসূত্রিটা যে ব্যাপারটা আছে, যে ওনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার করেছিল এখন এডিবি প্রক্রিয়াটা কিন্তু একটা দীর্ঘমধ্যে, যে একটা মডেল দাঁড়ানোর পরে যেন এই কাজটা যেন পিডিবি বা জেনারেশন কোম্পানিগুলো করতে পারে, একা না 5টা জেনারেশন কোম্পানি করতে পারে দ্রুত, সে একটা ব্যবস্থা করতে হবে। তাহলে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট এখানে হবে, জায়গা কিন্তু কোনো প্রবলেম না। আমাকে মন্ত্রী মহোদয়ের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, প্রতিমন্ত্রী মহোদয়, উনি বলেছেন যে 30,000 একর জায়গার কিন্তু অলরেডি সন্ধান তার কাছে অলরেডি চলে আসছে। তার মানে জায়গা ইজ রিয়েলি নট দ্য বিগ প্রবলেম, এটা কমপ্লিটলি ইট ওয়াজ এ ন্যারেটিভ, যে যাতে করে এই জায়গাতে কাজটা না হয়। তো তাহলে আমাদেরকে পিপিপিতে করতে হবে। আরেকটা যেটা পলিসি চমৎকার আমার কাছে পছন্দ হয়েছে, যেটা হলো যে এমপিপি, যে আমার বিদ্যুৎ আমি তৈরি করব, আমি গ্রিডকে ইউজ করে আমি যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করব, আমি তৈরি করে বিক্রি করতে পারবো প্রাইভেটলি, গভর্নমেন্ট এখানে কোনো ইন্টারফেয়ার করবে না। এখানে এই ইউটিলিটি কোম্পানিগুলো এখানে একটা বাগড়া বসানোর চেষ্টা করতেছে। আমি মনে করি যে সরকার এটাকে ভালো করে বুঝতে হবে। ওনারা 2 টাকা থেকে 3 টাকা পর্যন্ত এখানে একটা এসএলএ চার্জ, অর্থাৎ গ্রিড চার্জকে তারা বসানোর চেষ্টা করতেছে। এখানেই আমার মনে হয় যে একটা সহনশীল পর্যায়ে এখন আপনি কিন্তু এই কী বলে যে গ্রিডের যে বর্তমান চার্জ যেটা পিজিসিবি নিচ্ছে, সেটা 31 পয়সা, সেটা 70 পয়সার বেশি যেন না হয়।
এরকম একটা অ্যাটলিস্ট জনগণকে সুযোগটাকে দেখ 8 না। গুণ 10 গুণ দাবি করছে হ্যাঁ, দাবি করছে। এটা একটু তাহলে হবে কি, আপনি যখন প্রাইভেট সেক্টরে আপনি নিজে তৈরি করবেন, দেখা যাচ্ছে আপনি 5 টাকা খরচ করতেছেন, আরও 3 টাকা দেবেন, 8 টাকা, তারপরে আবার বেচবেন কত টাকা, তখন গিয়ে দেখা যাচ্ছে আবার একটা কনফ্লিক্ট শুরু হচ্ছে কিন্তু। অথবা আপনি 8 টাকা ইনভেস্ট কস্টিং হচ্ছে, আর 3 টাকা যদি আপনি এসএলএ দেওয়া লাগে, তাহলে আপনার 11 টাকা হয়ে যাচ্ছে। এই জায়গাতে কিন্তু আসলে কম্পিটিশন কিন্তু থাকবে না, কারণ গভর্নমেন্ট যখন ভর্তুকি দিচ্ছে, এখানে তো ভর্তুকি দিচ্ছে না। এই জায়গাটা আপনার মানে একটা সিস্টেমে আনতে হবে, যাতে করে সহনশীলতা থাকে, যাতে করে সহজেই মানুষ এখানে বিনিয়োগ করে। এই জায়গাটাও দ্রুত একটা স্মার্ট এবং কী বলে বিজনেস ফ্রেন্ডলি, উইন উইন এবং বিনিয়োগ বান্ধব এই পলিসিগুলো শেষ করা দরকার তাড়াতাড়ি। তাহলে এটাও একটা ভালো মুভ আমি মনে করি হবে। ট্যারিফ নিয়ে আসি, যে অনেক বিতর্ক, অনেক আপনার কি বলে যে অনেক ভলাটিলিটির পরে যে আপনাদের কয়টা প্রায় 3 ডজনের মতো এলওআই ছিল, জি, এবং অনেকে কাজ শুরু করেছিল, তারপরে আবার ইন্টারিম গভর্নমেন্ট সেগুলো বাতিল করে দেয়। রিড করেছেন আপনারা তো, সেখানে আসলে বলা হচ্ছে যে ট্যারিফটা ছিল ইনফ্লেটেড। ফ্র্যাঙ্কলি যদি আপনি যে আপনার অবজারভেশন কত % ইনফ্লেটেড বলা যায় সেটি? আমি মনে করি যে আসলে টু বি অনেস্ট, এজ এ মাই পজিশন থেকে আমাকে বলতে হবে যে এখানে 1% ইনফ্লেটেড ছিল না। ওই সময়ের জন্য এটা যৌক্তিক ছিল। আপনাকে বুঝতে হবে যে আজকে সোলার পণ্যের মূল্য, সোলারের প্যানেলের মূল্য কিন্তু অ্যারাউন্ড +- 10 সেন্ট, বাট ইট ওয়াজ যখন ওনার এলওয়াইগুলো যখন দেয় তখন ছিল 30+ সেন্টস, 30 সেন্টের উপরে। তারপরে পার ওয়াট। তো তার মানে ওই সময় কিন্তু আপনার 3 গুণ সোলার প্যানেলের আপনার হচ্ছে দাম ছিল। তো আলটিমেটলি ওই সময়ের জন্য ইট ওয়াজ কোয়াইট ভেরি মাচ পজিটিভ, যে আপনি যদি ল্যান্ড আপনার হচ্ছে ইনভেস্টরের, গ্রিড ইনভেস্টরের মানে ট্রান্সমিশন লাইন, এবং সেটা ম্যানেজ করা কোয়াইট ডিফিকাল্ট ছিল। এটা কোয়াইট ভেরি মাচ রিজনেবল প্রাইস ছিল। বাট এটা একটা ন্যারেটিভ তৈরি করে ফজল কবির সাহেব আসলে একটা বড় ধরনের ডিজাস্টার কিন্তু পাওয়ার সেক্টর করে গেছে। আপনি জানেন এই 2 বছরে কিন্তু কোনো পাইপলাইনের প্রজেক্ট নাই, সবগুলো প্রজেক্ট হ্যাঙ্গিং করে রেখেছে, বা আপনার ফুয়েল সাপ্লাই চেইনগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছে। কয়লা ছাড়া কিন্তু আপনাকে একটা হিউজ নাম্বার অফ পেমেন্ট, আপনি জানেন কি জানি না, আপনি খোঁজ নিয়ে দেখবেন এই যে মাতারবাড়িতে, পায়রাতে আরপিসিএল যে প্রজেক্টটা 2 বছর বসিয়ে রেখে ওনাদের 1700 কোটি টাকা দেওয়া লাগছে কিন্তু। তাহলে এই টাকাটা কি জনগণের? আপনার টাকা, আমার টাকা। এই জন্য উনি আসলে এই নিজেকে ইম্পোজিং যে অ্যাটিটিউড, এটা করতে গিয়ে টোটাল পাওয়ার সেক্টর থেকে আপনার 14 জনের সাথে কথা বলবেন, একই কথা বলবে, মানে কোয়াইট ধ্বংস করে গেছেন উনি। আসলে উনি পজিটিভ কোনো ইনিশিয়েটিভ নিতে পারেন নাই, সব নেগেটিভ তার চিন্তা করে এটা একটা ন্যারেটিভ তৈরি করে ভয়ঙ্কর বিষয়। আপনি দেখেন সবচেয়ে ভয়ঙ্করটা কি, আপনি এরপরে একটা বিনিয়োগকারীকে আনতে পারছেন। আমি সেটিতে আসছিলাম যে বেশ কয়েকজন আপনাদের সঙ্গে আমাদের আগে কথা হচ্ছে, আপনারা বিভিন্ন জায়গায় কনসার্ন ব্যক্ত করেছেন, বিদেশি বিনিয়োগকারীরা ওইসব নিয়ে তাদের সেখানে $5 বিলিয়ন বিনিয়োগ ছিল। একটা সরকারের সাথে যখন আপনার দেশ তো আর মানে নতুন রিপাবলিক হয়নি, বা কোনো বিপ্লবী সরকারও আসেনি, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট তার প্রিভিয়াস গভর্নমেন্টের করা কন্ট্রাক্টগুলো এইভাবে মাঝপথে বাতিল করে দেওয়াটা আসলে একটু অ্যাব্রাপ্ট ছিল না। এটা দেশকে হেয় করার যত রকমের কাজ এটা করেছে। দেখেন, প্রথম কথা হলো যে এখানে এই 31টা এলওআইয়ের মধ্যে অনেকেই ইনভেস্ট করে ফেলেছে বিদেশি। এখানে কিন্তু কেউই 2-4টা ছাড়া লোকাল না, কিন্তু সবই কিন্তু প্রায় বিদেশি বিনিয়োগকারী। এই বিনিয়োগকারীরা এই বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য জায়গায় তাদের বিনিয়োগ করে, তারা তো বিনিয়োগ টাকা নিয়ে তো বসে নাই, তাহলে এটা আমরা পাই নাই। সেকেন্ডারি উনি কিন্তু 55টা কিন্তু এর মধ্যে টেন্ডার করার চেষ্টা করেছে, সেখানে কোনো সিঙ্গেল বিনিয়োগকারী কিন্তু আসে নাই। এখন পর্যন্ত 1 মেগাওয়াটের মধ্যে উৎপাদন হয়নি কিন্তু, বাট ওনার সব মিলে দিতেই পারেনি, উনি তো অ্যাওয়ার্ডই করতে পারেন নাই, কারণ উনি তো পার্টিসিপেট ছিল না, ইভেন সিঙ্গেল বিডারও ছিল না। তো আলটিমেটলি এটা তো সমাধান না। আমি যখন একটা ভালো কাজ করতে যাব, আমি তো আরেকটা দেখাবো যে আমি এটা ক্যান্সেল করেছি, এখানে আমি অমুক হয়েছে তমুক হয়েছে। আচ্ছা, একটা জিনিস, এলওআই হয়েছে কেবল, ইমপ্লিমেন্টেশনে যায় নাই, ফাইন্যান্সিয়াল ক্লোজিং হয় নাই, তো এটা দুর্নীতি হবে কোত্থেকে? আমরা তো সেটা বোঝে না। আর প্রাইস তো প্রশ্নই আসে না, প্রাইস তো এখনও টেন্ডার করে কাছাকাছি রেডিতে পেয়েছে। উনি যদি 30% কমে পেয়ে থাকে এরপরে, এবং সেটাও বাস্তবায়ন করতে পারে নাই, কারণ উনি পিডিবির তো নিজস্ব কোনো, আপনি জানেন যে পিডিবির ব্যালেন্স শিট কিন্তু ভালো না, ঠিক আছে, তার তো ভর্তুকি দিয়ে চলে। তো এই ব্যালেন্স শিটের উপর দিয়ে তো বিদেশি কোনো কোম্পানি, ব্যাংক বা বিমা বা কোনো ফাইন্যান্স করবে না। যে যদি না করে তাহলে কীভাবে এটা কাজ করবে? এই জায়গাতে সভরেন গ্যারান্টি আছে, বাট দেয় না তো। ওই যে উনি এটা ক্যান্সেল করে গিয়েছেন, ক্যান্সেল করে গিয়ে নতুন করে কোনো বিনিয়োগকারী কিন্তু আর আসেনি।
এখন সমস্যা হচ্ছে কি, নতুন করে এই যে যদি পলিসি এই যে ধারাবাহিকতা না থাকে, আপনার কিন্তু এটা দেশের জন্য কিন্তু ইমেজ সংকট হয়ে যায়। এখন নতুন করে যখন বিনিয়োগকারী যাবেন, আপনি সমাজে কিন্তু তা আসবে না, তারা 10 বার চিন্তা করবে যে এই সরকার করতেছে, আবার কদিন পর আরেক সরকার যদি আসে, খুবই হতাশাজনক। একটা প্রশ্ন যে আসলে এই যে বিশ্বব্যাপী সবকিছুর দাম বাড়ছে, জি, তো এর মাঝখানে এই যে লাস্ট কাপল অফ ইয়ার্সে সোলার প্যানেলের দামটা এতটা কমলো কিভাবে, কেন কমলো? গ্লোবালি আমরা যখন টেকনোলজি বেস চিন্তা করেন, যে কোনো টেকনোলজি যখনই ইনিশিয়েট হয়, আবিষ্কার হয়, শুরু হয়, এটা টু এক্সপেন্সিভ থাকে। গ্রাজুয়ালি এটা ইনোভেশন হয়, এটা সহজলভ্য হয় এবং এটাকে প্রোডাকশন স্কেল আপ হয় এবং র মেটেরিয়ালস ইজি হয়ে যায়, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি হয়ে যায়। এসব কারণে নর্মালি প্রত্যেকটা জিনিসের দাম কমে যায়, সহজলভ্যতার কারণে এবং আপনার বাল্ক প্রোডাকশনের কারণে নর্মালি প্রাইসটা কমে আসে। এটি হচ্ছে মূল থিম আসলে। ঘরে যদি কেউ আপনার সোলার প্যানেল লাগাতে যায়, তো অনেকে মাঝখানে খুব লো কোয়ালিটির ইকুইপমেন্ট আসছিল, অনেকেই কিন্তু খুব হতাশ ছিল গ্রামে গঞ্জে আমরা যাদের সাথে কথা বলি। এখন আসলে ভালো ইকুইপমেন্ট মানুষ চিনবে কি করে, বা এখন আসলে আমি প্রথমত যেটা বলি যে এই কথাটা আসলে আমি আপনার প্রশ্ন করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। যে এটা তো আসলে ছেলে খেলা না যে আমি একটা প্যানেল কিনলাম সেটা প্রোডাকশন হলো না, বিকজ অফ এটা তো একটা জেনারেশন 20 ইয়ার্সের জন্য, যে আমি এত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ পাবো এই প্যানেল থেকে, সেটা যদি 20 বছর না চলে আসলে খুবই দুর্ভাগ্য এবং টাকাটা তো খরচ ঠিকই হয়ে গেল। তো প্রথম কথা হলো যে বাজারে এই মুহূর্তে আমার জানা মতে খারাপ প্যানেল আর আসে না। কেন আসে না? যে মানুষ সচেতন হয়ে গেছে। যারা যখন কিনে, এখন তো ওই যে ChatGPT বলেন, গুগল বলেন, খুব সহজে AI দিয়ে পরীক্ষা করা যায় এবং আলটিমেটলি প্যানেল সাইজটা কী হওয়ার কথা, কতটুকু জেনারেট কথা, অটোমেটিক চেক করে নিতে পারে। আর BSTI সহ এখন 20 বছরের ওয়ারেন্টি সহ ব্যাটারি আসছে। আপনার নতুন ব্যাটারি যেগুলো আসছে প্রায়, যেমন হাইড্রোজেন ব্যাটারি অলরেডি আমি নিজে দেখে আসছি, তারা 20 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। তো আলটিমেটলি লিথিয়াম আয়নও গ্রাজুয়ালি বাড়ছে, তাদের এফিসিয়েন্সি এবং এটা অলরেডি ব্যাটারিও খুব সক্ষমতা বেড়ে গেছে। তো এখন আসলে জাস্ট পলিসি সাপোর্টটা ইমিডিয়েটলি দিলেই আমার মনে হয় বড় ধরনের এই গেইনটা মানুষ করবে এবং জাতি সাস্টেইনেবল আপনার বিদ্যুৎ পাবে, ডেভেলপমেন্টে যেতে পারবে। ইন এডিশন আপনার সিকিউরিটি আমাদের তো অলমোস্ট নাই বললেই চলে, আমরা কমপ্লিটলি ইম্পোর্ট ওরিয়েন্টেড, জ্বালানি ইম্পোর্ট ওরিয়েন্টেড একটা কান্ট্রি, এই ক্ষেত্রেও একটা সহযোগিতা হবে। আমার মনে হয় যে এই জায়গাতে যত দ্রুততম সময় সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে তত ভালো হবে। আমি খুব আশাবাদী যে প্রতিটা, যেগুলো আমরা বলেছি আগেও এখনও বলছি, সরকার রিপিটলি একই কাজগুলো পজিটিভলি তারা নিচ্ছে এবং বলতেছে, এটা আমার মনে ভালো দিক। আমি আরেকটা জিনিস সরকারকে বলতে চাই যে দেখেন, একটা জিনিস আপনারা হয়তো 17 বছর সরকারে ছিলেন না, হুট করে এসেছেন আপনারা, এসে অনেক কিছু হয়তো নলেজে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, এটা অনেক বড় গ্রুপ এখানে কাজ করে, আমাদের প্রায় 250 মেম্বার, এবং সেক্ষেত্রে সবাই প্রায় ইঞ্জিনিয়ার এবং দে প্র্যাকটিক্যাল নলেজ। যদি কোনো কনসালটেশন লাগে, আমাদের বড় টিম আছে, টেকনিক্যাল টিম, আমরা যে কোনো কনসালটেশন সরকারকে করতে রাজি আছি, সহযোগিতা করতে রাজি আছি এবং আমরা পরামর্শ দিতে রাজি যে কোন প্রক্রিয়া করলে সহজে তারা এই ট্রানজিশনে গিয়ে সহযোগিতা পাবে এবং দ্রুত এটা ইমপ্লিমেন্ট করতে পারে। এই যে দ্য ওয়েভ, আপকামিং ওয়েভ, যে আপনার সেখানে প্যানেল বলি, ব্যাটারি বলি, আদার যে ইনভার্টার and আদার ইকুইপমেন্টস, এগুলো আমরা শূন্য শুল্কে বা এই যে 1% শুল্কে চীন থেকে, অন্যান্য দেশ থেকে আনতে পারি। আবার এই শিল্পায়নটা কিন্তু আমাদের দেশে করে ফেলা যায়। আমাদের ব্যাটারি ইন্ডাস্ট্রি যথেষ্টই ক্যাপাবিলিটি দেখিয়েছে তারা, আপনার যে ইন টার্মস অফ আপনার যে ব্যাটারিতে, লিড ব্যাটারি, গ্রাফাইটে, তো লিথিয়ামে প্রজেক্ট, বেশ কয়েকটা প্রজেক্ট কিন্তু বাংলাদেশে তারা প্রক্রিয়াধীন আছে। তো যদি 1% বা শূন্য শুল্কে এগুলো দেশে ঢুকে, এই শিল্পায়নটা কি হবে? আমার তো মনে হয় যে প্রথমে দরকার হচ্ছে যে আমার আসলে সিকিউরিটি কোনটা দরকার। আমার প্রথম সিকিউরিটি হচ্ছে আমার এনার্জি নাই আসলে। ইভেন আমি হিউজ ফরেন কারেন্সি গ্যাপে পড়ে যাচ্ছি, ইভেন আমি পেমেন্ট করতে পারছি না এবং আমার ভর্তুকির পরিমাণ বেড়ে যাচ্ছে। যে আই নিড ফার্স্ট, আপনাকে তো বুঝতে হবে যে আমার প্রায়োরিটি কোনটা। প্রায়োরিটি আমার হচ্ছে এনার্জি, এটা প্রাথমিক ইস্যু। এটার জন্য প্রথমে এটাই সলভ করতে হবে। দেন আমি গ্রাজুয়ালি যখন আমার শিল্প সম্প্রসারণ ডিমান্ড বেড়ে যাবে, তখন আমি গ্রাজুয়ালি এটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে আমি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লোকালি তৈরি করবো। একসাথে করার কারণ দেখেন যে আসলে এই ক্যাপেসগুলো তো প্রতি বছর হয় না, যে একটা ধান এই যে 10,000 5,000 মেগাওয়াটের ক্যাপাসিটি হয়ে যাওয়ার পরে
আপনার যে প্যানেল ফ্যাক্টরি করে আসলে যে একজন উদ্যোক্তা কি পাবে? আমি বলি প্যানেল ফ্যাক্টরি ক্ষেত্রে বাংলাদেশে এখনো সেই ধরনের, আপনি জানেন যে এটা একটা হিউজ ইন্ডাস্ট্রি। যদি আপনি র মেটেরিয়ালস থেকে শুরু করে একদম প্যানেল ম্যানুফ্যাকচারিং করতে চান, ফুল ফ্লেজ, এটা হিউজ ইন্ডাস্ট্রি। আমরা যেহেতু সক্ষমতা আমাদের এখনও তৈরি হয়নি, আর প্লাস আমাদের র মেটেরিয়ালস নিজেদের না, আমাদের সবই 100% আমদানি নির্ভর। সেক্ষেত্রে এটা আর আমাদের মার্কেট চীনের মতো না, যে হিউজ মার্কেটও না, মার্কেট হওয়ার সুযোগও নাই, ছোট্ট একটা দেশ আমাদের। ওদের এই জায়গাতে মনে হয় এই নতুন করে চিন্তা করা ভাবাটা খুব বেশি ওয়াইজ হবে মনে করে। আমাদের যেহেতু প্রাইমারি সেক্টরটা এনার্জি, এটাকে এনশিওর করা দরকার। এবং ব্যাটারির ক্ষেত্রে সেভ, তো ব্যাটারির ক্ষেত্রে আমি মনে করি কি ব্যাটারি এবং প্যানেল দুটি পরে আবার হতে পারে। কি কারণে, যে আলটিমেটলি গ্লোবাল মার্কেট যখন আমরা এটা সক্ষমতা অর্জন করব, আমাদের যে স্টেবল বিদ্যুৎ যখন আমার থাকবে, সাস্টেনেবল যখন আমার গ্রোথ থাকবে, তখন কিন্তু এই যেহেতু জ্বালানি লাগবে আমার, তখন কিন্তু এই ফ্যাক্টরিগুলো কিন্তু রিলোকেট হতে পারে তখন চায়না ফ্যাক্টরি। কারণ আপনি জানেন যে ওদের অ্যান্টি ডাম্পিং ট্যাক্স কিন্তু টু হাই চায়নার জন্য, আমেরিকাতে, ইউরোপে। সেটা কিন্তু এই ফ্যাক্টরিগুলো এখানে আসতে পারে, যেটা আপনার মালয়েশিয়া করেছে, ভিয়েতনাম করেছে, রি-এক্সপোর্টের জন্য হতে পারে। যেহেতু না, ওটা তো বড় ইন্ডাস্ট্রি, বড় মার্কেট লাগবে আপনার। আপনি তো প্যানেল যে আপনি 1000 মেগাওয়াট করবেন বছরে, এই দিয়ে দিতে আপনার হবে না। আপনি অ্যাটলিস্ট হয়তো 10,000 মেগাওয়াট ইয়ারলি প্রোডাকশন ক্যাপাসিটি করে আপনার টোটাল A to Z যদি করতে চান, এরকম ফ্যাক্টরি করতে হবে আপনাকে। ছোটো ফ্যাক্টরি না করে আপনার কিন্তু এটা কি ফিজিবল হবে না। ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে, বাট ব্যাটারিও সেম, ব্যাটারি মার্কেট আপনার গ্লোবালি গ্রো করবে, এখানে হয়তো আপনার ব্যাটারি ইন্ডাস্ট্রি তৈরি হবে। বাট আপনি জানেন যে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে প্রথমত কখনোই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করানো হচ্ছে ইয়ের জন্য, কি বলে, নর্মালি ওয়েতে খুব বেশি ডেভেলপ করে না, ইনসেন্টিভ দিতে হয়। নিশ্চয়ই বাংলাদেশে যা শিল্প ঘটেছে সবই পলিসি সাপোর্ট, যে আপনার একটা ম্যাজিক বুলেটের করেছে। এই সেক্টরে যদি বাংলাদেশ আসলে শুরু করতে চায়, এই জিরো ট্যাক্স করে আমদানি সুযোগ দিয়ে এনার্জিকে স্টেবল করতে হবে, আবার যে এক্সপোর্ট করবে তাকে ইনসেন্টিভ দিতে হবে। অটোমেটিক্যালি দুটো একসাথে চালু হতে পারে। কিন্তু আপনি এই ট্যাক্স বসিয়ে লোকাল ইন্ডাস্ট্রি করার ধান্দা করে বা চিন্তা করে আপনি বড় ধরনের বিপর্যয় ডেকে আনার কোনো সুযোগ নেই। আবার এনার্জি ট্রানজিশন আবার পিছিয়ে যাবে, আমাদের ক্রাইসিস থেকে যাবে। ওই 3% জায়গায় হয়তো 4% হবে, কিন্তু 40% আর হবে না। ম্যাথটা আসলেই খুবই ইন্টারেস্টিং, যে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার একটা হিসাব আমরা দেখছিলাম, যে তারা বলছে যে 2000 মেগাওয়াট যদি ক্যাপাসিটি সোলারে করা যায়, প্রতি বছর বাংলাদেশ $1 বিলিয়ন আপনার সেভ করতে পারবে। এই 2000 মেগাওয়াট ক্যাপাসিটি সোলারে করতে মূলধনী বিনিয়োগ কত লাগবে? যদি আমরা অ্যাকুরেট এখনও যদি বাজার মূল্য যদি একটা 100 মেগাওয়াটের কেউ প্ল্যান করে, আমার মনে হয় অ্যারাউন্ড $70 মিলিয়ন, $75 মিলিয়ন দিয়ে করে ফেলতে পারবে এখন প্রতি 100 মেগাওয়াট। দেখবেন আপনি প্রতি ওয়াট পিক হচ্ছে 75 সেন্ট, আর কি $75 অ্যারাউন্ড $1 বলতে পারেন পার ওয়াট। দর্শক, মাহমুদ ভাই একটু সময় নিয়েই আমাদের সঙ্গে কথা বললেন, নানান কথা হয়েছে তার সাথে। তিনি আসলে বলছেন প্রায়োরিটি বেসিসে আসলে আমাদের জ্বালানি নিরাপত্তা সামনে আবার কখন কোথায় কোন জায়গায় জিওপলিটিক্যাল প্রবলেমে আমাদের জ্বালানি নিরাপত্তা কয়দিন পর পর বিঘ্নিত হবে, তার তো আসলে কোনো ভবিষ্যৎবাণী কেউ করতে পারে না। তো 1 থেকে 1.5 বছরের যে আপনার জ্বালানির খরচ, যে ফুয়েল কস্ট, সেটি যদি এককালীন বিনিয়োগ করা হয় যে সোলার প্যানেলে, সেটি 20 বছর আপনাকে যে বিদ্যুৎ দিয়ে যাবে। সো দ্য ট্রানজিশন সরকারও সেদিকেই হাঁটছে। তো নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।